অসম্পূর্ণ একটা জুলাই গণ অভ্যুত্থান অথবা বিপ্লব আমরা শেষ করেছি। বাংলাদেশের জাতীয় নির্বাচন ভারত সরকার এবং মেনে নিতে পারছে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি এই দুইটার মধ্যে নির্বাচনী সমঝোতার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? শুধুমাত্র আসনের জন্য ইসলামী আন্দোলন আলাদা হয়েছে এটা আমি অন্তত বিশ্বাস করি না। অথবা ইন্ডিয়া অথবা বিএনপির কোনো কূটকৌশলের সামনে পীর সাহেব চরমনে অথবা ইসলামী আন্দোলন মাথা নত করে নাই, এটা আমি বিশ্বাস করি। যে নির্বাচনের আগে যদি আমরা এক নাও হতে পারি, নির্বাচনের পরে দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার জায়গা থেকে বলবো অনিশ্চয়তা আছে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে যদি কোনো নতুন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি হয়, সেক্ষেত্রে বিএনপি জামাত সহ বাংলাদেশের সকল গণতন্ত্রকামী শক্তি আবারও এক হয়ে রুখে দাঁড়াবে। আমার তো এটাও মনে হয় ক্ষমতার পালা বদলে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা যোদ্ধা তাদেরকে আসামি বানানো হয় কিনা সেটা নিয়েও আমার আশঙ্কা কাজ করে। আসসালামু আলাইকুম। নয়া দিগন্তের বিশেষ আয়োজন দিগন্ত টক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান। আজকের অতিথি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। জনাব রাশেদ প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে যারা দেখছেন সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাচ্ছি যে 11 দলীয় জোট বা নির্বাচনী ঐক্য বা সমঝোতা যেটা গত কয়েকদিন আগে ভেঙে গেল, বিশেষ করে এখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা আলাদা নির্বাচন করার একটা ঘোষণা দিয়েছে, তাদের কি আবার নতুন করে এখানে ইনক্লুড হওয়ার বা একসাথে আবার কাজ করার কোনো সম্ভাবনা আছে কি না? ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা যেই নির্বাচনী ঐক্যটা করেছিলাম, এই ঐক্য করার আগে আমরা দীর্ঘদিন রাজপথে ছিলাম একসাথে। প্রথমে 7টা দল মিলে আমরা আন্দোলন শুরু করি, পরবর্তীতে বিডিপি যোগ দাও, এটা 8 দল হয় এবং 8 দল নামেই কিন্তু সারা দেশে এটা পরিচিত হয়। মনোনয়ন জমা দেওয়ার আগ মুহূর্তে 3টা দল এসে আমাদের সাথে যুক্ত হয়। আপনারা জানেন এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। পরবর্তীতে এটা 11 দল হয়। এখন এই 11 দলের আসন সমঝোতার জায়গাটাতে এবং বিভিন্ন পারস্পরিক বোঝাপড়ার জায়গাটা মিল না হওয়ায় ইসলামী আন্দোলন আলাদা নির্বাচন করার ঘোষণা দিয়েছে। এখন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান যখন আসন ঘোষণা করছিল, তখনও তিনি বলেছেন আমাদের সকলের পক্ষ থেকে যে আমরা আশাবাদী ইসলামী আন্দোলন আমাদের সাথে এসে যুক্ত হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে সময়টা এখন খুব সংক্ষিপ্ত, নির্বাচনটা একদম দ্বার প্রান্তে, কড়া নাড়ছে। এই সময় এসে নতুন করে আবার যুক্ত হওয়াটা আমার জায়গা থেকে আমি মনে করি বেশ ডিফিকাল্ট হবে। তবে আমি আশাবাদী, যেহেতু আমরা একসাথে রাজপথে ছিলাম একসাথে, নির্বাচনের পরে বাংলাদেশকে নতুন করে গড়ার ক্ষেত্রে আবারও ইসলামী আন্দোলনকে আমরা আমাদের পাশে পাবো, সাথে পাবো এবং একসাথে দেশ গড়তে পারবো বলে আমি আশা। এই যে দূরত্বটা তৈরি হলো, এইটা কি আসন ভাগাভাগি নিয়ে না নিজেদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির বিষয়টা নিয়ে? না, দেখুন, এখানে ঘটনাটা হচ্ছে যখন একটা পরিবার হয়, পিতা মাতা ভাই বোন, একটা পরিবারের মধ্যেও যে কোনো বিষয়ে আপনি খেয়াল করবেন যে সবাই একমত হতে পারে না। সেখানে 11টা দল, 11টা দলের 11 জন শীর্ষ নেতা এবং শীর্ষ নেতাদের আন্ডারে আরও নেতারা এবং সারা বাংলাদেশের তৃণমূল কর্মী, একটা প্রচণ্ড চাপ থাকে। তো এই চাপের ঊর্ধ্বে উঠে আসন সমঝোতা করা খুব ডিফিকাল্ট একটা কাজ। আমাদের কিন্তু দফায় দফায় বারবার বসতে হয়েছে। আসন সমঝোতা অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু আমি আমার জায়গা থেকে বলবো শুধুমাত্র আসনের জন্য ইসলামী আন্দোলন আলাদা হয়েছে এটা আমি অন্তত বিশ্বাস করি না। পারস্পরিক বোঝাপড়া, কথাবার্তা, মতের অমিল, বিভিন্ন ইস্যু এবং বিষয় সব কিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে বলে আমি মনে করি। দেখুন, আমি আমার জায়গা থেকে যেটা বলবো, আমি আপনার সাথে এখন কথা বলছি, আমার একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, শুধুমাত্র মুখের ভাষা না, আমার বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে অনেক কিছু প্রকাশ পায়। তো আমি আমার জায়গা থেকে মনে করি আমরা 11 ভাই যখন এক হতে গিয়েছিলাম, নানাবিধ বিষয়ে আমাদের কিছু কিছু জায়গায় মতের অমিল হয়েছে। শুধুমাত্র আসন অথবা ইসলামী আন্দোলনকে ক্ষমতালোভী বলার জায়গাটাতে আমি একমত না। আচ্ছা, এখানে অনেকেই বলতে চাচ্ছেন যে এই ভাঙা ক্ষেত্রে প্রতিবেশী দেশের কোনো হস্তক্ষেপ থাকতে পারে বা গোয়েন্দা সংস্থা কিংবা রয়ের কোনো প্রভাব থাকতে পারে। আপনি কি মনে করেন যে এটা সত্য কথা? না, দেখুন, বাংলাদেশের রাজনীতিতে যখন কোনো ঘটনা ঘটে তখন নানা রকম থিওরি আসে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, ভারতের কোনো ইন্ধন আছে কি না, রয়ের কোনো হস্তক্ষেপ আছে নাকি, অথবা প্রতিপক্ষ বিএনপি কোনো চাল চাললো নাকি, এরকম নানা রকমের থিওরি আসে। তবে আমরা দীর্ঘদিন রাজপথে একসাথে ছিলাম, তো পীর সাহেব চরমনায়ের সাথে
খুব কাছ থেকে মিশার আমার সুযোগ হয়েছে। আমি অন্তত আমার জায়গা থেকে বিশ্বাস করি যে অথবা ইন্ডিয়া অথবা বিএনপির কোনো কূটকৌশলের সামনে পীর সাহেব চরমনে অথবা ইসলামী আন্দোলন মাথা নত করে নাই, এটা আমি বিশ্বাস করি। আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে পারস্পরিক বোঝাপড়াটা হয়নি, ওনারা আলাদা নির্বাচন করতে চাই এবং এটা আমাদের সকলের সম্মান করা উচিত। আচ্ছা, এই যে ভেঙে গেল জোটটা, এর মধ্যে এখন যে 10টা দল আছে, এই 10 দলের মধ্যে ঐক্যে কোনো প্রভাব পড়তে পারে কিনা? ঐক্যের জায়গা থেকে যদি বলেন, আমি যেটা বলছিলাম যে দীর্ঘদিন আমরা 8টা দল একসাথে রাজপথে ছিলাম, এই 8টা দলের বোঝাপড়া একরকম। আর সাবমিশনের আগে, মনোনয়নপত্র জমা দেওয়ার আগে যে 3টা দল এসেছে তাদের সাথে কিন্তু আমাদের রাজপথে কোনো বোঝাপড়া হয় নাই, মানসিক মনস্তাত্ত্বিক বোঝাপড়াটা হয় নাই, কারণ তারা শেষ সময় এসে আমাদের সাথে ঐক্যের বৃহত্তর স্বার্থে যোগ দিয়েছে, তাদেরকে আমরা স্বাগত জানাই। কিন্তু যদি আপনি বলেন যে পারস্পরিক বোঝাপড়ার জায়গা, সেক্ষেত্রে ইসলামী আন্দোলন ব্যতীত অতীতে যে 7টি দল আমরা রয়ে গেছি, আমাদের বোঝাপড়ার সাথে নতুন 3টি দলের বোঝাপড়া একটু ফারাক থাকবে, এটাই স্বাভাবিক। তবে এটাতে আমি কোনো দূরত্ব দেখি। কিন্তু আপনাদের পক্ষ থেকে কি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে যোগাযোগ আছে কিনা, বা তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন কিনা? না, নিঃসন্দেহে এটা আমি মনে করি শুধুমাত্র আমি না, প্রত্যেকটা দলের উচিত ইসলামী আন্দোলনের সাথে ওই যোগাযোগটা রাখা, সুসম্পর্ক বজায় রাখা, তাদের নিবেদন করা যে আসুন একসাথে আমরা নির্বাচনটা করি। যদিও সময়টা খুব কম এবং ডিফিকাল্ট, একান্ত যদি নাও হয়, আমি আমার জায়গা থেকে আহ্বান জানাতে চাই এবং বারবার বলেছিও আমি পীর সাহেবকে, ইসলামী আন্দোলনের নেতাদের, যে নির্বাচনের আগে যদি আমরা এক নাও হতে পারি, নির্বাচনের পরে দেশটাকে নতুন করে গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা যেই অবস্থায় রেখে গেছে, সেখান থেকে দেশকে নতুন করে গড়ে তোলার ক্ষেত্রে আমি বিশ্বাস করি ইসলামী আন্দোলন আমাদের সাথে। আচ্ছা, আপনার আরেকটা জিনিস অনেকেই বলছেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কিংবা কিছু পত্রপত্রিকায় তো এই বিষয়টা আসছে, যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে জাতীয় পার্টির একটা সমঝোতা হতে পারে। যদিও জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় বেশ সুযোগ সুবিধা নিয়েছে, আবার একইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের উপরেও আওয়ামী লীগের সময় বড় ধরনের কোনো ক্র্যাকডাউন আসে নাই। তো এই দুইটা দলের মধ্যে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টি, এই দুইটার মধ্যে নির্বাচনী সমঝোতার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা? আমি আমার জায়গা থেকে দেখি না, এবং আমি আমার জায়গা থেকে এটা বিশ্বাসও করি না এই থিওরিটা। আর একটা বিষয় হচ্ছে যে আগামী 12 তারিখে নির্বাচন, এই নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা আছে কিনা? অনিশ্চয়তা তো আছেই, শতভাগ অনিশ্চয়তা আছে। নির্বাচন শেষ হয়ে ফলাফল ঘোষণার আগ মুহূর্ত পর্যন্ত আমি আমার জায়গা থেকে বলবো অনিশ্চয়তা আছে। কারণ বাস্তবতা হচ্ছে হিন্দুস্তান চায় না বাংলাদেশে নির্বাচন হোক, চায় না, কারণ হচ্ছে নির্বাচনে ফ্যাসিস্ট শেখ হাসিনা নাই, তাদের যে সেবাদাস আওয়ামী লীগ তারাও নাই। তা আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ব্যতীত বাংলাদেশের জাতীয় নির্বাচন ভারত সরকার এবং মেনে নিতে পারছে না। তারা চাইবে এই নির্বাচনটাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচনটাকে বন্ধ করার জন্য, এটা তাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। আচ্ছা, এখানে আরেকটা বিষয়, যে এখন দৃশ্যমান হিসাবে যে বিএনপির একটা পক্ষ আর একটা পক্ষ হচ্ছে জামাত সহ ওই যে 10টি দল, এই একটা পক্ষ, এই দুইটা পক্ষ ইদানিং কিছু একজন আরেকজনের বিরুদ্ধে বেশ কড়া বক্তব্য দেওয়া শুরু করেছে। এই যে দুটি পক্ষর একটু দূরে সরে যাওয়া, এটাতে কি আগামী নির্বাচনের উপরে কোনো প্রভাব পড়তে পারে, বা ফ্যাসিবাদকে আবার এখানে আসার কোনো সম্ভাবনা তৈরি হতে পারে কিনা? না, দেখুন, আমি যেটা বিশ্বাস করি আমার জায়গা থেকে, সেটা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে যখন দুটি পক্ষ হয়, তখন দুটি পক্ষর মধ্যে একে অপরকে যেই কথা বলা অথবা সমালোচনা করা, সেটা থাকবেই, এটা পার্ট অফ দ্য পলিটিক্স। তবে প্রশ্নটা হচ্ছে সমালোচনাটা কি গঠনমূলক সমালোচনা, নাকি জিনিসটাকে খারাপ করার জন্য সমালোচনা? পরিস্থিতি খারাপ, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ করাটা ঠিক হবে না। এখন পর্যন্ত শীর্ষ নেতৃবৃন্দ থেকে আমি যেটা দেখতে পারি, যে বিএনপি বনাম এই যে জামাত সহ যেই 10টি দলের যে ঐক্য, এর মধ্যে যে সমালোচনা হচ্ছে, এটা এখন পর্যন্ত গঠনমূলক সমালোচনায় আছে, এবং আমি বিশ্বাস করি নির্বাচন পর্যন্ত এই সুস্থ পরিবেশটা বজায় থাকবে। এই পরিবেশ যদি ভেঙে যায়, তাহলে অবশ্যই আওয়ামী লীগ সুযোগ পাবে। তবে একই সাথে সাথে আমি বিশ্বাস করি যে ফ্যাসিবাদ আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপারে যদি কোনো নতুন ধরনের ষড়যন্ত্র সৃষ্টি হয়, সেক্ষেত্রে বিএনপি জামাত সহ বাংলাদেশের সকল গণতন্ত্রকামী শক্তি আবারও এক হয়ে রুখে দাঁড়াবে। অনেকেই বলছেন যে একটি জুলাই আন্দোলনের মাধ্যমে তো একটি বিপ্লব হলো, কিন্তু মূল বিপ্লবটা শুরু হবে 12ই ফেব্রুয়ারির পরে। আপনি কি এটার সাথে একমত? আমি যেটা সবসময় বলি সেটা হচ্ছে বিপ্লব একটা হয়েছিল, কিন্তু সেই বিপ্লবটা পরিপূর্ণতা পায়নি, অসম্পূর্ণ একটা বিপ্লব আমরা করেছি। কেউ দেখবেন এটাকে বিপ্লব বলে, কেউ বলে গণ অভ্যুত্থান, শব্দটাও আমরা ফাইনাল করতে পারি, কিন্তু যেটাই হয়ে থাক
অসম্পূর্ণ হয়েছে, সম্পূর্ণতা পায় নাই। সম্পূর্ণতা পাওয়ার জন্য 12 তারিখের পরে আমাদেরকে অবশ্যই সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। শহীদ শরীফ ওসমান হাদি, তার বিচারের ক্ষেত্রে কোনো সমস্যা বা কোনো অবহেলা আপনি দেখছেন কিনা? আমি তো বিচারের কোনো কার্যক্রমই দেখতে পাচ্ছি না। মানে যখন কোনো একটা কাজ করা হয় তারপরে যদি সেখানে ত্রুটি বিচ্যুতি থাকে তাহলে আমি বলতে পারতাম অবহেলা। আমি তো কোনো কাজই দেখতে পাচ্ছি না। এবং আমার ভাই ওসমান হাদির লাশ সামনে রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান যে বক্তব্য রাখলো সংসদ ভবনের সামনে, সেই বক্তব্যের মধ্যে একটা শব্দ উনি বিচারের কথা বলেনি, একটা শব্দ তার খুনিদের গ্রেফতারের কথা বলেনি। এই জায়গাটা, ওই দিনটা থেকে আমার খুব মন খারাপ যে অন্তর্বর্তী সরকার কি কারো সামনে মাথা নত করে মেনে নিয়েছে যে এই বিচারটা আমরা করতে পারবো না, করা সম্ভব না, এই কারণে অ্যাভয়েড করে গেল। এবং তার পরবর্তীতে আপনি দেখুন এখন পর্যন্ত বিচারের কার্যক্রম আপনি কখন শুরু করবেন? যখন গ্রেফতার প্রক্রিয়া শুরু হবে। আমি তো এরকম কিছু দেখতেই পাচ্ছি না। অবহেলা শব্দটা বলার সুযোগ নেই আমার। আচ্ছা, যারা এই হত্যার সাথে জড়িত বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে বা সরকারও বলছে যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তো এদেরকে আসলে বাংলাদেশে ফিরিয়ে আনা বা এটা কি কতটুকু সম্ভব আসলে? এটা যেই সরকার থাকবে তার উপর নির্ভর করে। রাজপথে আমি নেমে গলা ফাটায় চিৎকার করতে পারি, মিছিল করতে পারি, সমাবেশ করতে পারি, দাবি করতে পারি, কিন্তু আমার কথায় কাজ হবে না। জুলাই আন্দোলনে যারা সক্রিয় ছিল বা নেতৃত্ব দিয়েছে তাদের অনেককেই এখনো হুমকি দেওয়া হচ্ছে বা বিভিন্ন মাধ্যমেও এসেছে যে তাদেরকেও হত্যা করা হতে পারে শরীফ ওসমান হাদির মতো। তো এই ধরনের কোনো আশঙ্কা আপনি দেখছেন কিনা? না, অবশ্যই আশঙ্কা আছে। আমি যেটা বলছিলাম যে আপনি বিপ্লব বলেন আর গণ অভ্যুত্থান বলেন, সেটা সম্পূর্ণ হয়নি। অসম্পূর্ণ একটা জুলাই গণ অভ্যুত্থান অথবা বিপ্লব আমরা শেষ করেছি। এই কারণে সেই সময়ের যারা যোদ্ধা তাদের জীবনের প্রতি রিস্ক রয়ে গেছে। ভবিষ্যতে আমার তো এটাও মনে হয় ক্ষমতার পালাবদলে এই জুলাই গণ অভ্যুত্থানের যারা যোদ্ধা তাদেরকে আসামি বানানো হয় কিনা সেটা নিয়েও আমার আশঙ্কা কাজ করে। তো সব কিছু মিলিয়ে আমি যেটা বলবো, শরীফ ওসমান হাদির বিচার, মানে হত্যার বিচারটা খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে এই বিচারটা না হলে ভবিষ্যৎ প্রজন্ম রাজনীতি থেকে আশা হারিয়ে ফেলবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ এবং নয়া দিগন্তের যারা দর্শক রয়েছে সবাইকে আমি জানাই শুভেচ্ছা। খালি আহ্বান জানাতে চাই, আগামী 12 তারিখ যে ভোট হবে আমাদের এই অসম্পূর্ণ গণ অভ্যুত্থান বা বিপ্লবকে পূর্ণতা দেওয়ার জন্য, সর্বপ্রথম সংস্কারের জন্য, দেশের জন্য, ভবিষ্যৎ জালিমদের রুখে দেওয়ার জন্য গণভোটে হাঁকে জয়যুক্ত করতে হবে। আর প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে আপনারা প্রতীক নয়, যোগ্য প্রার্থীকে বেছে নেন। আমি বলছি না যে আমাকে ভোট দিতে হবে বা আমার ঐক্যকে ভোট দিতে হবে, যোগ্য প্রার্থীকে বেছে নেন, তাহলেই নতুন বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো অতিথির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।